সবচেয়ে বড় অপরাধ ছিল ভারতের জাতীয় সঙ্গীতকে স্কুলের প্রার্থনা সভায় চালু করা। একদিন হঠাৎ করে স্কুল চলাকালীন সময়ে প্রায় 1000 জনের টিম স্কুলটা ঘিরে ধরলো। স্কুল চলছে, 20-25 জন মাওলানা মৌলভী ইমাম আমার চেম্বারে চলে এলো দোতলায়। বিভিন্ন মসজিদে মসজিদে ঘোষণা করে দেওয়া হয়ে গেছে, সালমান রুশদি, তাসলিমা নাসরিনের চর এখানে চলে এসছে, একে হত্যা করতে হবে। এটা বিরাট পবিত্র কাজ, এই কাজ সম্পন্ন করতে হবে। খুনির দল, আমার মাথায় লোহার রড মারে, লোহার রড, মাথা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়তে যাই। ওই অবস্থায় আমি গাড়িতে উঠি, পুলিশের গাড়িতে। আমি জানি মৃত্যু অনিবার্য, সেই অবস্থা আমাকে হসপিটালে ভর্তি করা হয়, গার্ডেন স্টেট জেন হসপিটালে। ওরা অবস্থা খুব খারাপ দেখে, প্রচুর রক্ত বেরিয়েছে, তখন রক্তক্ষরণ চলছে মাথায়। ওরা ব্যান্ডেজ করে স্টিচ করতে চায়, কিন্তু ওখানেও মৌলবাদীদের দল চলে যায় আমাকে হত্যা করার জন্য হসপিটালে। পশ্চিমবঙ্গের প্রধান মিডিয়াগুলো, টিভি চ্যানেলগুলো যায়, স্বনামধন্য টিভি চ্যানেল মিডিয়া একটা লাইন নিউজ করতে পারিনি, তাদের মেরে বের করে দিয়েছিল। একটা লাইন নিউজ করতে পারিনি। স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা সব মোবাইল ফোন নিয়ে এসছে এবং অনেকে ব্লু ফিল্ম দেখছে ক্লাসের মধ্যে। ব্লু ফিল্ম, ওটা কিন্তু মাদ্রাসা। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন কাজী মাসুম আক্তার, পরিচিত মুখ, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষক। স্যার, পিসি মিডিয়াতে অনেক অনেক স্বাগত জানাই আপনায়। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন থাকবে, আপনার লড়াই মৌলবাদের বিরুদ্ধে। আপনি শিক্ষার কথা বলেন, এই পশ্চিমবাংলার উন্নয়নের কথা বলেন, এই যে সমাজকে চেতনার বার্তা দেন। আপনার উপর 2015-তে মেবি কি হয়েছিল স্যার, যদি একটু, অনেকেই আপনার সম্বন্ধে জানতে চায়, গুগলে তো অনেকেই সার্চ করে। আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার ছিলাম, হেডমাস্টার ছিলাম। আমি কলকাতার মেট্রোপলিসের দিকে, আমার ওখানে ওই ওবিসি সার্টিফিকেট করার সময় আমি গিয়েছিলাম, ওখানে অনেক লোকে অ্যাটেস্টেড করে দিয়েছিলাম। তো ওখানে মানুষের অন্ধত্ব, গোলামি, কুসংস্কার, দারিদ্রতা, অসহায়তা দেখেছিলাম। আমার যেন মনে হয়েছিল সংখ্যালঘু সমাজে আমার কিছু করা উচিত। যেখানে কেউ নেই, যেখানে কেউ থাকে না, ওখানে আমি থাকবো, এরকম স্বপ্ন। রামমোহন বিদ্যাসাগর যে সংস্কার আন্দোলন করেছিল, যে শিক্ষা আন্দোলন করেছিল, তা মূলত হিন্দু সমাজের জন্য। মূলত আমরা সেই বিধবা বিবাহ প্রথা বলতে পারি, আর সতীদাহ প্রথা বন্ধ করার কথা বলতে পারি। তাই আমার মনে হয়েছিল মুসলমান সমাজে রামমোহন বিদ্যাসাগর নেই, কেউ তো দায়িত্ব নেবে, কেউ তো একটু কথা বলবে। তো কীভাবে দায়িত্ব নেবো? মেটিয়াপুর একটা বিশাল জায়গা, এবং আমার ধারণা ছিল সেখানে সীমাহীন সমস্যা রয়েছে, কিন্তু এত খারাপ অবস্থা আমার জানা ছিল না। তো আমি সরকারি দপ্তরকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, আমি নিজে হেডমাস্টার হিসেবে ওখানে যোগদান করার জন্য আবেদন করি যে আমাকে ওখানে সুযোগ দেওয়া হোক। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না, তো আমাকে ওখানে, আমি হাই স্কুলের টিচার, হাই সেকেন্ডারি স্কুলের টিচার ছিলাম। আমি ওখান থেকে হাই মাদ্রাসার টিচার হয়েছিলাম, স্কেল 1। যদিও ওটা সেকেন্ডারি হয়তো আমার স্কেল উচ্চ মাধ্যমিক থেকে মাধ্যমিক হয়ে গিয়েছিল, কিছু কমেছিল, আমি তাতে ভাবিত হইনি। আমি তো মিশন নিয়ে গেছি যে ওখানে বসে মুসলমান সমাজের মধ্যে আলোক ছড়াবো। যারা গালাগাল দিয়ে দায়িত্ব সারতে চায়, তারা আসলে সমাজকে ধৌত পরিশুদ্ধ করতে চায় না। গালাগাল দিয়ে কখনো মহৎ উদ্দেশ্য সাধিত হতে পারে না। নিজের স্বশরীরে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে, সংস্কারিত করতে হবে। আমার মনে হয়েছিল আমি ওদের ভেতরে ঢুকি, ওদের দুঃখ যন্ত্রণা কষ্টগুলো বুঝি, ওদের মধ্যে গোলামি তো যুগ যুগ ধরে আছে, কি করে তাকে শুদ্ধ পরিশুদ্ধ করতে পারি। আমি হেডমাস্টার হয়ে গিয়েছিলাম ওখানে। বিস্ময়কর ব্যাপার, ওখানে শিক্ষকদের একটা বড় অংশ ছিল অমুসলমান। মানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সার্ভিস কমিশন থেকে পোস্টিং। ওখানে আরবি ছাড়া বাকি সব সাবজেক্টই ছিল আধুনিক। ওটা হাই মাদ্রাসা। ওখানে কেবলমাত্র 100 নম্বর একটা আরবিক আছে এক্সট্রা, সংস্কৃতের বদলে। বাকি প্রত্যেকটা সাবজেক্ট প্রায় হাই স্কুলের সমতুল্য, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সমতুল্য। ওটা মাদ্রাসা বোর্ডের আন্ডারে ছিল। আমি ওখানে গিয়ে পঠন পাঠন, নিয়ম শৃঙ্খলা সব ঠিক করলাম। দেখলাম বাইরের বেশ কিছু লোক, তারা স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে, যুবক, চ্যাংড়া, তরুণ, ছাত্রীদের সাথে অসভ্যতা করছে স্কুল চলাকালীন সময়, ক্লাসের মধ্যে ঢুকে, টিচার থাকা সত্ত্বেও। আমি বিস্মিত, কি করে হতে পারে? স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা সব মোবাইল ফোন নিয়ে এসছে এবং অনেকে ব্লু ফিল্ম দেখছে ক্লাসের মধ্যে। ব্লু ফিল্ম, ওটা কিন্তু মাদ্রাসা। দেখছে পান পরাগের থুতু, সবার বুকে পান পরাগ, দেয়ালে থুতু, মানে কল্পনা দিত সিনেমার চিত্রনাট্য মনে হবে। আমি তো মিশন নিয়ে গেছি, আমি ছেলে মেয়েদেরকে আলোকিত করার যে প্রথমেই যেটা করেছিলাম, যে ওখানে বহিরাগতদের হাত থেকে স্কুলকে বাঁচানো। কঠিন পদক্ষেপ নিয়েছিলাম, কঠিন ব্যবস্থা নিয়েছিলাম, যে কোনো পরিস্থিতিতে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে বাইরের লোক কোনো কিছু করতে পারবে না। স্কুলের মধ্যে উইদাউট পারমিশন ঢুকবে না, আমার পারমিশন ছাড়া গার্জেনও এলাও নয়।
গার্জেনকে পরিচয় দিয়ে পারমিশন নিয়ে তবে স্কুলে আসতে হবে। ফলে আমাকে প্রথমেই একবার হামলা করে দিয়েছিল প্রথম দিকেই, কিন্তু তারপরে ওরা বুঝেছিল এই লোককে ঘায়াল করা একটু কঠিন আছে। শিক্ষকরা 11টা-12টা আসতো, 2টো পালাতো, চরম অবস্থা। ফলস্বরূপ আমি ওখানে এক জটিল চ্যালেঞ্জের মুখে পড়ি। আমি ওখানে কবি সম্মেলন করতাম, আমি শিক্ষকদের দায়বদ্ধ করেছিলাম, ছাত্রদের মধ্যে নাচ গান কবিতা নাটক শুরু করে দিয়েছিলাম। ভোকেশনাল ট্রেনিং কোর্স ছিল, মেয়েরা টেলারিং শিখছিল, মোবাইল রিপেয়ারিং শিখছিল। মানে আমি কি বলবো, একটা মূল ধারা শিক্ষা যেমন হওয়ার কথা, এমনকি স্কুলে কবি সম্মেলন করতাম। চারিদিক দিয়ে আওয়াজ উঠলে এত সুন্দর স্কুল হতে পারে। আর স্কুলে ওই যে যারা ডিস্টার্ব করতো তাদেরকে কঠোরতে দমন করেছিলাম। লোকাল থানায় পুলিশকে দিয়ে পুলিশ পিকেটিং করে দিয়েছিল স্কুলের সামনে। ফলে স্কুল রমরমিয়ে চলছিল, অসাধারণ পরিস্থিতি। ছাত্র প্রায় ডবল 3 নম্বর হয়ে গিয়েছিল। পরিকাঠামোর বিপুল উন্নতি করেছিল। মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক করার জন্য পদক্ষেপ নিয়েছিলাম। লোকাল এমএলএ মমতাজ বেগম আমার সাথে ঘুরলে তার জনপ্রিয়তা বাড়ত, এত জনপ্রিয়তা শিখেছে। লোকাল ক্লাবগুলো আমাকে সম্বোধনা দিয়েছিল, আমাকে এলাকার সূর্য বলেছিল। কিন্তু খ্যাতির বিড়ম্বনা, আমি মৌলবাদের বিরুদ্ধে কথা বলতাম। ট্রু সেন্স অফ ইসলাম, ট্রু উইজডম অফ ইসলাম, এই শিক্ষা ছেলেদের দিতাম। ওটা তো মাদ্রাসা, তারা তো প্রকৃত ইসলামী শিক্ষা দেবে, আমি ইতিহাসের লোক। আর ওখানে মূল ধারার শিক্ষা, মূল ধারার কালচার শুরু করেছিলাম, মূল স্রোতে আনা। তখন কাকড়োগড় বিস্ফোরণ হচ্ছে, বর্ধমান বিস্ফোরণ, মাদ্রাসাগুলোকে দেখে দেওয়া হচ্ছে। আমি প্রমাণ করতে চেয়েছিলাম মাদ্রাসাতেও দেশপ্রেমের আধুনিক শিক্ষা দীক্ষা প্রচলন নেতৃত্ব দিতে পারে তারা। আর উই উইল বি দ্য এক্সাম্পল, উদাহরণ দিতে চেয়েছিলাম। এটা সহ্য হয়নি। আমি পান পোড়া, পানি পোড়া, জল পোড়া, তেল পোড়া, তাবিজ, ফু এসব দিলে নাকি ম্যালেরিয়া ছেড়ে যায়। ছাত্রছাত্রীরা গরিব ঘরের, তারা ওখানে যে কাপড়ের ব্যবসা, তার মালিক যা আছে, তাদের মালিকরা হচ্ছে ওখানকার মাতব্বর। আর তাদের আন্ডারে যে লেবাররা কাজ করে, সেই লেবারদের করে ছেলে মেয়েরা আমাদের স্কুলে আসে, অসহায় গরিব। ওদের উপর যা তা নির্যাতন করা যায়। এমনকি দৈহিক অধিকারও রয়েছে ওখানকার ধনী লোকদের, দৈহিক অধিকার, মহিলাদের ছাত্রীদের দেহের উপর অধিকার। বলতে কষ্ট লাগছে, আমি এর চেয়ে খারাপ ভাষা বলতে পারছি না। চোখের সামনে সব করতে টোটাল বন্ধ করে দিয়েছিলাম। চারিদিকে নাবিশ্বাস পড়ে গিয়েছিল। লড়াই প্রায় 1 লাখ দিকে, আর বাকি হাজার হাজার মানুষ। জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ বন্ধ করতে মৌলানা মৌলবীদের আর ইমামদের গায়ে লেগেছিল, কারণ তাদের ইনকাম হতো বাদ দিকে। 100-এর বেশি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, 100-এর বেশি। অল্প বয়সে বালিকাদের বিবাহ বন্ধ করেছিল, 100-এর বেশি, তারা জানে। তারপরে চালু করেছিলাম বিবেকানন্দের জন্মদিন, রবীন্দ্রনাথের জন্মদিন, হযরত মুহাম্মদের জন্মদিন হতো। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ হিন্দুত্ববাদী লোক নাকি ওরা, ওদের জন্মদিন উদযাপন করতে আমি রোশানলে পড়ে গেলাম। নাটক গান বাজনা নাকি ইসলাম বিরোধী, রোশানলে পড়ে গেলাম। হয়তো হিজাব করে মুখ ঢেকে রাখা বন্ধ করে দিয়েছিলাম, যে ওটা হতে পারে না, সুস্থ ড্রেস হবে, ইসলামের কথা বলা নেই, কুসংস্কার। রোশানলে পড়ে গেলাম। খবরের কাগজে, টিভিতে মৌলবাদের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিনের পর দিন আর্টিকেল লিখেছি, বলেছি। প্রথম শ্রেণী এগিয়ে থাকা টিভি চ্যানেল, এগিয়ে থাকা খবরের কাগজে, নাম বলছি না, রাজ্যের শ্রেষ্ঠ খবর কাগজগুলোতে আমি লিখতাম পোস্ট এডিটোরিয়াল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ধর্মীয় গোলামীর বিরুদ্ধে আর্টিকেল। এটাও ছিল অপরাধ। আর সবচেয়ে বড় অপরাধ ছিল ভারতের জাতীয় সঙ্গীতকে স্কুলের প্রার্থনা সভায় চালু করা। ছাত্রছাত্রীরা যে প্রার্থনা করতো, সেই প্রার্থনাতে অনন্ত অসীম প্রেমময় তুমি বলে একটা গান হতো। আমি বলেছিলাম যে না, শুধু এই গানটা নয়, তার সাথে একটা অন্য গান হবে, আমাদের ভারতের জাতীয় সঙ্গীত হবে। ছেলেমেয়েদের ট্রেনিং দিয়েছিলাম। আমাদের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত গাওয়ানো শুরু করেছিলাম। প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস প্রভাত ফেরি করে বিরাট করে উদযাপন করা শুরু করেছিলাম, যেটা বেটিয়া প্রজেক্ট ইতিহাসে কোনোদিন হয়নি, বেটিয়া প্রজেক্ট ইতিহাসে। এটা ছিল হিন্দুত্ববাদী গান। আমাকে আমাদের সেক্রেটারি বলেছিল আপনি আগুন নিয়ে খেলছেন। আমাদের আরবি শিক্ষক বলেছিল আপনি যে কোনো সময় হামলার মুখে পড়বেন, ভয় পাইনি আমি। তারপরে রবীন্দ্রনাথের জন্মদিন, বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম, ভয় পাইনি আমি। নাটক বন্ধ করেনি, গান বাজনা বন্ধ করিনি, সাংস্কৃতিক মূল্যবোধ থেকে আমার সন্তানদেরকে দূরে সরিয়ে দিইনি। একদিন হঠাৎ করে স্কুল চলাকালীন সময়ে প্রায় 1000 জনের টিম স্কুলটা ঘিরে ধরলো। স্কুল চলছে, 20-25 জন মাওলানা মৌলবী ইমাম আমার চেম্বারে চলে এলো দোতলায়, যে আপনি তাসলিমা নাসরিন, সালমান রুশদি, আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, কারণ আপনি হিন্দুদের গান গাইয়েছেন, এই মাদ্রাসাকে অপবিত্র করেছেন। তালপুকুর আড়া হাই মাদ্রাসা, চিত্রনাট্য মনে হবে। আমি বললাম জাতীয় সঙ্গীত এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটি, এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে গাওয়াতে আমি বাধ্য, এটা আমার দায়িত্ব।
আপনাদের অপরাধ থাকলে যদি অন্যায় মনে হয় বলছে আমরা সারে যাওয়া সাকচা মানি, এটা মানি না, এটা মানি না আমরা। ভারত ভাগ্য বিধাতা কথাটা আছে, আমরা মানি না। আমি বলেছিলাম যে আপনাদের অমান্য থাকলে আপনার জনপ্রতিনিধি নিয়ে পার্লামেন্টে বলান, যতক্ষণ থাকবে আমি আজ হেডমাস্টার মশাই এটা আমি মেনে চলতে বাধ্য হব। ওরা শোনেনি, চোর না শোনে ধর্মের কাহিনী। ইমাম মৌলানা আমাকে ফতোয়া দিয়ে ধমক দিয়ে চলে যায়, তারপরে আমাকে মারার জন্য দলবল বিচার করে দুতারে উঠতে আসে, আমি দরজা বন্ধ করে দিই, লক করে দিই। লোকাল থানা রাজাবাজার থানা ওসিকে ফোন করি, তিনি জানতেন আমি কত উন্নতি করেছি ওখানে। ওদের বলা হচ্ছিল, ওসি বলছেন যে উনি তো অসাধারণ উন্নতি করেছে। বলছে ও সব চুনমুনি, কেন হিন্দুদের গান গাইয়েছে, কেন হিন্দুদের ওই দাড়িওয়ালা রবীন্দ্রনাথ আর বিবেকানন্দের জন্মদিন করেছে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা, ওকে এখানেই হত্যা করবো, এই মাটিতে এক্ষুনি হত্যা করবো। ওসিকে বলছে, ওসি অনেক বোঝালেন, শোনেনি। আমি পুরো ছবির মতো করে আপনাদের বলছি, শোনেনি। ওসি তখন আমার কাছে এলেন, বলে স্যার দরজা খুলুন, আমরা পুলিশরা 12-13 জন আছি, আপনাকে স্কট করে বাড়ি পৌঁছে দেবো। প্রচুর লোক জড়ো হয়ে যাচ্ছে, কারণ মাদ্রাসার মধ্যে বিভিন্ন মসজিদে মসজিদে ঘোষণা করে দেওয়া হয়ে গেছে সালমান রুশদি আর তাসলিমা নাসরিনের চর এখানে চলে এসছে, একে হত্যা করতে হবে, এটা বিরাট পবিত্র কাজ, এই কাজ সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এমতো অবস্থায় পুলিশ যখন আমাকে স্কট করে নিয়ে বাড়ি পৌঁছে দিতে চেয়েছে, ঠিক সেই সময় পুলিশের হাত থেকে ছিনতাই করে ওই খুনির দল আমার মাথায় লোহার রড মারে, লোহার রড, মাথা পুরো ফ্র্যাকচার হয়ে যায়, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়তে যাই, সেকেন্ড রডটা মাথায় পড়তে যায়। পুলিশের অফিসার নাম হচ্ছে প্রসেনজিৎ সরকার, এসআই, পরে তিনি এআই হয়েছিলেন আমার এই কেসের, তার হাত পড়ে হাত ফেটে যায় তার, রক্তাক্ত অবস্থায়। তখন আমি অজ্ঞান হয়ে যাইনি, ওই অবস্থায় আমি গাড়িতে উঠি, পুলিশের গাড়িতে। আমি জানি মৃত্যু অনিবার্য, সেই অবস্থা আমাকে হসপিটালে ভর্তি করা হয়, গাড়ি স্টেট জেনারেল হসপিটালে। ওরা অবস্থা খুব খারাপ দেখে, প্রচুর রক্ত বেরিয়েছে, তখন রক্তক্ষরণ চলছে মাথায়। ওরা ব্যান্ডেজ করে স্টিচ করতে চায়, কিন্তু ওখানেও মৌলবাদীদের দল চলে যায় আমাকে হত্যা করার জন্য হসপিটালেও। পশ্চিমবঙ্গের প্রধান মিডিয়াগুলো, টিভি চ্যানেলগুলো যায়, স্বনামধন্য টিভি চ্যানেল মিডিয়া একটা লাইন নিউজ করতে পারিনি, তাদের মেরে বের করে দিয়েছিল, একটা লাইন নিউজ করতে পারিনি। সন্ত্রাস কাকে বলে, ভয় কাকে বলে? তারা বলে ভগবান চায় নাকি কাউকে ভয় করে না। হ্যাঁ, মিডিয়া বলে যে দুষ্কৃতিকে, দেশ বিরোধীকে, দেশদ্রোহীদের ভয় করে তারা, পত্রিকা চালানোর স্বার্থে বিক্রি হয়, তারা ঘেন্না লাগে, বসন তোলপাড় হয়। আমি ওই অবস্থায় আমি বলি, আর পুলিশ অফিসার লেখে আমি এফআইআর করি, এই জাতীয় সঙ্গীতের কথা বলে পুরো ঘটনা জানিয়ে বিভিন্ন ধারা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, জামিনযোগ্য ধারা দেওয়া হয়েছিল। তারা, আমি কোর্টে মামলা চালাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেন, ডাকেন, গোটা দেশ যখন তোলপাড় হচ্ছে যে স্যার আপনার চাকরিটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি বললাম আমার চাকরির জন্য ব্যবস্থা না, পুলিশ কমিশনার পুলিশ রিপোর্ট তৈরি করে, রিপোর্ট তাতে বলা হয় যে পুলিশ যদি আমাকে স্কট করে নিয়ে যায় ওই মাদ্রাসায়, ওই স্কুলে মেটিয়া পর্যন্ত, তাহলে আমার নিরাপত্তা নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার পুলিশ আমাকে সুরক্ষা দিতে পারবে না। মৌলবাদীরা এত শক্তিধর, কটা ভোটের জন্য। আমি মাননীয় কথা বুঝেছিলাম, কটা ভোটের জন্য মাত্র ওই মুসলমান মৌলবাদী থেকে তোষণ করতে হবে, রক্ষা করতে হবে। আমাকে বলে আপনি কি চান বলুন, আমি কিচ্ছু চাই না, আমি ওই হেডমাস্টার হতে চাই, ওই স্কুলেরই হেডমাস্টার থাকতে চাই। না, আমাকে ওই স্কুলে আর ফিরতে দেওয়া হয়নি, আমাকে সংখ্যাগুরু জায়গায় প্রধান শিক্ষক করে পাঠানো হয়। আর এই অপরাধী আজ 7 বছর ধরে কোর্টে মামলা করছি। জাস্টিস ধমকেছে কলকাতা পুলিশকে যে রক্তাক্ত কাপড় পাওয়া গেছে, আপনাদের চোখের সামনে লট মারলো, আপনারা এখনো অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন না। অবশ্যই তাদের সমন পাঠানো হয়, ওয়ারেন্ট পাঠানো হয়, কিন্তু ওরা জামিন পেয়ে যায়। এখন জামিন পেয়ে কেউ কেউ লুকিয়ে আছে, কেউ জামিনে ঘুরে বেড়াচ্ছে। আমি একলা লড়ছি, একলা 7 বছর ধরে পকেটের পয়সা খরচা করে ভারত মাতার গান, জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য মৃত্যু মুখে পড়েও একলাই লড়ছি আমাদের পকেটের টাকায়। দুঃখ লাগে, ব্যথা লাগে। ধন্যবাদ।